ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। নমস্কার, আমি বৈশাখী ব্যানার্জি। আমার সঙ্গে আছেন শোভন চট্টোপাধ্যায়। ভোট মিটে গেছে, ভোটের রেজাল্ট আউট, এখন অনেক কাটাছেঁড়া চলবে। যেহেতু একটা রাজনৈতিক কর্মী হিসেবে স্বল্প হলেও আমার পরিচিতি আছে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও একসময় আমাকে লোকে চিনতে, এবং আমার সঙ্গে আছেন একজন প্রসিদ্ধ রাজনৈতিক নেতা, তো আমাদের কাছে বারবার মিডিয়াগুলো আসবে, তাদের প্রশ্ন নিয়ে আসবে, কিন্তু কিরকম ভাবে তারা ব্যাখ্যা করবেন আমাদেরকে, বা কিভাবে তারা প্রেজেন্ট করবেন, কতটা এডিটেড ওয়েতে তারা তুলে ধরবেন, সেটা তাদের বিষয়। আজকে এরকমই একটা ইন্টারভিউ নিয়ে নানান প্রশ্ন যেহেতু নানান মহলে ঘুরছে, তার কিছু ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্যই প্রথমবার শোভন বৈশাখীর কথোপকথন সবার কাছে। বৈশাখী, একটা কথা ইন্টারভিউ করে বলি যে মূল আমরা যে কথাগুলো বলেছিলাম, আর টেলিভিশন ক্যামেরা বা তাদের প্রেজেন্টেশন একটা ভুল বার্তা মানুষের কাছে যাচ্ছে আমাদের সম্বন্ধে, আমাদের মানসিকতা সম্বন্ধে, সেটার প্রথম ক্ল্যারিফিকেশনটা দেওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ যে স্ক্রলিংটা ছিল যে শোভন চট্টোপাধ্যায় বা শোভন বৈশাখী কি তৃণমূলে ফিরছে বলে জিজ্ঞাসাবাদ ছিল, সেই ভাবনার সঙ্গে যে কোথাও এই ইন্টারভিউর কোনো প্রাসঙ্গিকতা নেই, পরিষ্কার করে আমরা আমাদের মানে এই জায়গাটাতেই আমি আসার চেষ্টা করছিলাম। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার দলকে এত বড় একটা জয়ের জন্য আমরা নিশ্চয়ই অভিনন্দন জানিয়েছি। এটা আমাদের রাজনৈতিক শিষ্টাচার। আমার মনে হয় রাজনৈতিকভাবে আমাদেরও আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন মোদিজি, অমিত শাহজি, নাড্ডাজি, রাজনাথ সিংজি, নির্মলা সীতারামনজি এবং সর্বভারতীয় স্তরে আরো অনেক নেতারা। কিন্তু তার মানে এই নয় যে তারা সব তাদের নিজেদের দল ছেড়ে বা রাজনৈতিক মতাদর্শ ছেড়ে বা স্ট্যান্ড পয়েন্ট ছেড়ে তারা সবাই তৃণমূল জয়েন করছে। আমাদের ক্ষেত্রেও এই ওভার সিম্পলিস্টিক অ্যানালিসিসটা না নিলে খুব ভালো হয়। তারপরেও যারা দেখবেন, যারা ভাবতে চাইবেন, সেটা তো তাদের ভাবনা বিলাস, আমরা তাদের ভাবনা কন্ট্রোল করতে চাই না। আমরা শুধু আমাদের পর্যালোচনা করতে চাই। তোমাকে আবার একটি কথা বলি, আমি সরি টু ইন্টারভিউ, যে আমরা একটা ইন্টারভিউতে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করে বলেছিলাম যে এবারে যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে, রাজনৈতিক দলগুলো পরস্পরের লড়াই করবে, নেতৃত্বরা এসে বিভিন্নভাবে ভাষণ দেবেন বা তাদের কথা মানুষের কাছে তুলে ধরবে, কিন্তু সেই তুলে ধরতে গিয়ে যে ভাষা প্রয়োগ হচ্ছে, যে মানসিকতা প্রয়োগ হচ্ছে, মূলত তিনটে জিনিস ছিল যেটা আর একবার সবার কাছে স্পষ্ট করা দরকার। এক, দ্ব্যর্থহীন ভাষায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছি, এ নিয়ে কোনো রকম দ্বিমত নেই, কিন্তু অভিনন্দন জানাতে গিয়ে তাকে আর কোনো বার্তা ইনডাইরেক্টলি পৌঁছানোর চেষ্টা করেছি বলে যারা অ্যানালিসিস করছে তারা ভুল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বার্তা দেওয়ার জন্য আমাদের কোনো ইলেকট্রনিক মিডিয়ার দরকার নেই। আমরা তার বাড়ি চলে যেতে পারি, আমরা তাকে ফোন করতে পারি, সেগুলোর কোনোটাই যখন করিনি, তার মানে কোনো বার্তা দেওয়ার কোনো ভাবনা আমার বা শোভনবাবুর মাথায় আসেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের এই পারফরমেন্সের জন্য অবজারভার হিসেবে এবং কো-কনভেনার হিসেবে যখন আমাদেরকে বলা হয় যে আপনারা তো এই জায়গায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আপনারা এই ফল দেখে কি ভাবছেন, নিশ্চয়ই আমরা আমাদের ভাবনা ব্যক্ত করেছি। কারণ কালকেও যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমাদেরকে ফোন করছেন, বলছেন আমরা মার খাচ্ছি দিদি, কোথায় যাব, আমরা আমাদের সীমিত ক্ষমতায় শুধু তাদের কষ্টটা উপলব্ধি করতে পারছি, বুঝতে পারছি, যেটুকু ওয়ার্ড অফ অ্যাডভাইস দেওয়া যায়, যতটা পাশে দাঁড়ানো যায় আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু এই ফলাফলের দিকে যে এগোচ্ছে, স্পেশালি যে জোন আমরা দেখেছি, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে কিন্তু যথেষ্টভাবে বলা হয়েছিল যে এই জায়গাটায় শোভনবাবুর কিন্তু নিজে হাতের তালুর মতো ছিল।
অতএব যদি এখানে ভারতীয় জনতা পার্টিকে তাদের পদ্ম ফোটাতে হয়, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টি শোভনবাবুর কিছু অ্যাডভাইস, কিছু অভিমতকে গুরুত্ব দেওয়া উচিত। সেটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা যখন করতে শুরু করা হয়, যখন এবারের ইলেকশনে যিনি দ্বিতীয়বার আবার পরাজয়ের রেকর্ড করলেন, তার ডাইরেকশন মেনে যখন ওনাকে, এত বছরের রাজনৈতিক কেরিয়ার যার, তাকে চলতে বলা হয়, এবং তারপরে যে ধরনের একটা ইউনিল্যাটারাল মানসিকতা দেখানো হয়েছে, যে কোনো রকম আলোচনা ছাড়া ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, অবজারভারের ভিউ পয়েন্ট ইগনোর করার মতো যখন বারবার ওনারা আমাদের প্রতি অপমানজনক একটা আচরণ দেখিয়েছে, তখন আমাদের মনে হচ্ছে দলকে বিব্রত করে লাভ নেই, দল থেকে আমরা সরে আসি। এবং শোভনবাবু কিন্তু ঠিক সেটাই করেছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই কথাও প্রথমেই বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টির কাছে আমি আজীবন কৃতজ্ঞ, কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম, এত মানুষের কাছে পৌঁছে যাওয়া, এত মানুষের ভালোবাসা পাওয়ার সুযোগ কিন্তু এই ভারতীয় জনতা পার্টি দিয়েছে। যখন একটা কুৎসার বেড়াজালে আমাকে আটকে দেওয়ার চেষ্টা করেছে, সেইখান থেকে বেরিয়ে এসে রাজনৈতিক সত্তার বিকাশ ঘটানোর কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাকে সুযোগ দিয়েছে। সেই কৃতজ্ঞতার জায়গাটুকু কিন্তু আপনাদের কাছে পৌঁছয়নি। শুধু মনে হয়েছে সমালোচক হিসেবে আমরা বোধহয় আজকে টিভির ক্যামেরার সামনে বসেছি, এবং যখন ভারতীয় জনতা পার্টির পারফরমেন্স, তারা যে ড্রিম সংখ্যা ভাবছিল সেইখানে পৌঁছতে পারেনি। সেই রকম একটা কথা বলার দরকার আছে, সেটা হলো যে এই যে কলকাতা জোন বলে তৈরি হয়েছে, সেখানে অবজারভার বলে সব সিদ্ধান্ত আমি নিতে পারবো বলে জানানো হয়েছে, এবং নিশ্চয়ই সবার সঙ্গে আলোচনা করে এই দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভা, কলকাতার 11টি বিধানসভা এবং দমদম কেন্দ্রের 7টি বিধানসভা, এই পুরোটাকে নিয়ে যখন নার্সিং প্রসেসের যে জায়গায় কোন জায়গা রিপেয়ার করার দরকার, নির্বাচনী পদ্ধতি কি হবে, সমস্ত টুকুনি ঠিক করা, নির্বাচনে ক্যান্ডিডেট ঠিক করা তো অনেক পরে, ওর বারবার যে পয়েন্ট আউট করবার চেষ্টা করছে, যখন ম্যান অফ দি সয়েল হিসেবে প্রায় 30 থেকে 34 বছর পর্যন্ত এই জেলা বা এই সার্কেলে আমার কাজ করার অভিজ্ঞতা, সেটা দিয়ে যখন সাহায্য করতে গেছি, তখন দেখেছি বারবার প্রতিহত হয়েছে, এবং সেই প্রতিহত হওয়ার উপেক্ষিত হয়েছে ন্যাচারাল কোর্সে। তখনই আমি মনে করেছিলাম যে তারপরে এলো ক্যান্ডিডেচার প্রসেস, এবং সেই ক্যান্ডিডেচার প্রসেসের যেভাবে চিন্তা ভাবনা করা হলো, যে মনে হলো যে 2019-এর লোকসভা আর 2021-এর বিধানসভা দুটোর প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। মানুষ ভারতীয় জনতা পার্টির জন্য তৈরি, এইখানটার মধ্যে যে মানসিকতা প্রবল করতে শুরু করলে কিন্তু সেটাকে যে ব্যালট বক্সে রিফ্লেকশন দেওয়া হবে, তার মধ্যে কোনো সামঞ্জস্য ছিল না, এবং সেটা বারবার বোঝাবার পর যখনই ক্যান্ডিডেচার ডিক্লারেশন হলো, এবং সেখানে এক ছেড়ে গেলা বলা যেতে পারে, এক অভিসন্ধিমূলক সিদ্ধান্তে বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী নির্বাচন করা হচ্ছে বা মনোনয়ন দেওয়ার কথা যে মুহূর্তে আমাকে জানিয়েছে, আমি সেই মুহূর্তেই বলেছিলাম যে অনুগ্রহ করে বেহালা পশ্চিমে আমার নাম ডিক্লেয়ার করবেন না, আমি পার্টিকে এম্বারাস করতে চাই না। আপনারা যখন এত বড় সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা আপনাদের সিদ্ধান্ত নিন, এবং আমরা চিঠি দিয়ে জানিয়ে দিই যে আমাদের সঙ্গে আজ থেকে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক রইল না, আমরা সরে গেলাম। তুমি যেমন চিঠি দিয়েছিলে, এখানে তুমি জানো না, আজকে প্রথমবার সবার সামনে এটা তুলে ধরা দরকার, যে আমি কিন্তু মাননীয় শিবপ্রকাশজিকে এই কথা যখন মিডিয়াগুলোয় লিখতে শুরু করলো যে বৈশাখীর জন্য শোভন ভোটে দাঁড়াতে রাজি হলো না, তখন কিন্তু আমি মাননীয় শিবপ্রকাশজিকে ব্যক্তিগতভাবে SMS করে বলি, হোয়াটসঅ্যাপ করে বলি যে আমার কিচ্ছু চাই না, আমার কোনো জায়গায় প্রার্থী হিসেবে আমি দাঁড়াতে চাই না, শুধু শোভন বাবুর থেকে তার অ্যাক্টিভ রাজনৈতিক জীবন কেড়ে নেবেন না। তার কিন্তু কোনো উত্তর আমার কাছে আসেনি, এবং আমার খুব দুঃখ লেগেছে যে কারণে শোভনবাবু তৃণমূল থেকে সরে এসেছিল,
যে ওনার ব্যক্তিগত জীবনে অহেতুক হস্তক্ষেপ, সেইভাবেই তারই পুরনো চটিতে কিন্তু পা গলালো ভারতীয় জনতা পার্টি। এবং যখন আমরা দেখলাম যে যাদেরকে ভরসা করে আমরা একটা রাজনৈতিক মঞ্চে ঝাঁপ দিয়েছি, তারা হাত সরিয়ে দিচ্ছে, তখন আমাদের মনে হয়েছে যে দূরে সরে যাওয়া দরকার। এ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করিনি আমরা। কোথাও গিয়ে আমরা চাইলেই আমরা বলতে পারতাম যে বেড়ালকে বাঘ বানিয়ে আপনারা যে সমস্ত লোকেদেরকে আজকে নেতা হিসেবে ফ্লোট করেছেন, তাদের স্টার ভ্যালু কি? যারা অ্যাকচুয়ালি তৃণমূলের বি বা সি গ্রেডের নেতা, যারা নেতা হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জড়িয়ে তারা হয়তো বিধানসভা থেকে বেরিয়ে গেছে, তাই তখনও হয়তো তাদের রেলিভেন্স ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাই। আমি তো খুশি হয়েছি যে দক্ষিণ 24 পরগনা তুমি যেদিনকে পা দাওনি ওই রথে, দক্ষিণ 24 পরগনায় ভারতীয় জনতা পার্টির রথ যাচ্ছে, আর সেখানে ছবি এমন একজনের যার 10 জন লোক ফলোয়ার নেই দক্ষিণ 24 পরগনায়, সেই রথে শোভনবাবু পা দেননি। তার জন্য আমি ওনাকে সেলাম জানাই। এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের ক্ষোভের কারণ। আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদের মধ্যে আছে। আজ যারা মার খাচ্ছে তাদের মধ্যে কত প্রমিসিং নেতা নেত্রী আছে। আমাদের পুরনো যারা নেতা নেত্রীদের সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করি, তার কত আন্তরিক, কিন্তু কি ভাষা শুনেছি। এইসব ভাষা যত এই যে 8 ফেজে ইলেকশন হয়েছে না, এক ফেজ থেকে আরেক ফেজ, আরেক ফেজ থেকে আরেক ফেজ, শুধু কুকথা ট্রান্সমিশন হয়েছে। এতে যে ভারতীয় জনতা পার্টি আজও প্রায় 39% তাদের ভোট শেয়ার আছে। এই ভোট শেয়ারটা ধরে রাখার জন্য, এটাকে পরিবর্ধন করার জন্য, এটাকে আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য প্রচন্ড রকমের আত্মবিশ্লেষণ দরকার। একা দিলীপ ঘোষ ঝড়ের মতো এদিক দিয়ে ওদিক ঘুরে যে বেস তৈরি করেছিলেন, কিছু কাগুজে বাঘ, আমি বলতে বাধ্য হচ্ছি, যে যাদের ফানুস হিসেবে উড়িয়েছিলেন, যাদেরকে অত্যধিক গুরুত্ব দিয়ে ক্যান্ডিডেটের সিলেকশন করেছিলেন, যারা মনে করেছিলেন যে যার যার মাথায় হাত দেব, তারাই সবাই নিজেকে মোদিজি ভাবতে শুরু করেছেন। এটাই খুব অবাক করা ব্যাপার। তারা নিজেরা কত কত ভোটে আজকে ডিফিট স্বীকার করতে হয়েছে। তারা সব নেতা হয়ে বসেছিলেন, আর তাদেরকে গিয়ে শোভন বাবুকে বলতে হবে। আমাকে এক নেতা জিজ্ঞাসা করছেন, আচ্ছা শোভন দাকে যদি বেহালা ইস দেয়া হয় উনি জিততে পারবেন তো? আমি অবাক হয়ে গেছিলাম সেদিন, যে বেহালা ইস নিজের হাতে কত কোটি টাকা তুমি ডেভেলপমেন্টের কাজ করেছো। এটা ভারতবর্ষে কোনো কেন্দ্রেই হয়নি। প্রায় 5,000 কোটি টাকা, যেহেতু একটি জায়গায় হয় না, 5,000 পাশেই পড়ে বেহালা পশ্চিম, বেহালা টালিগঞ্জ, এই যাদবপুর, একজন ভারতীয় জনতা পার্টির এক নেতা আমাকে বলছে, ঠিক মানে আমি বুঝি যে আমি তো প্রতিদিন শিখি তোমাদের থেকে, যে শোভনদা দাঁড়ালে তার ইম্প্যাক্ট শুধু বেহালা ইস্টে পড়তো না, বেহালা ওয়েস্ট বেরোতো, টালিগঞ্জ বেরোতো, এবং এই একটা কথাতেই পরিষ্কার বলি যে আমি যে ঘটনা হচ্ছে, আমি প্রথম দিন থেকেই বলেছিলাম, এবং বিশেষ করে তোমরা বলেছি, সর্বভারতীয় নেতৃত্ব বারবার বলেছিল, আমি বলেছিলাম যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না, কারণ অন্য জায়গাগুলোকে প্রপার নার্সিং এবং প্রপার ইলেকশন প্রসেস আপ টু ডে অফ পোলিং আমার একটা সার্টেন রেসপন্সিবিলিটি রয়েছে। কিন্তু আমার রেসপন্সিবিলিটিকে বারবার যখন ওভারলুক করা হয়েছে, আমার প্রস্তাবগুলোকে যখন ফেলে দেওয়া হয়েছে, আজকে করছি কালকে করছি বলে যখন সমাপ্তি হয়নি, তখন কিন্তু যে মুহূর্তে দেখলাম যে এই পদ্ধতিতে বেহালা পূর্ব পশ্চিমে যে কারণ দেখানো হলো, লেট মি ফিনিশ প্লিজ, সেই কারণে আমি সঙ্গে সঙ্গে আমার নিজেকে উইথড্র করি, ভারতীয় জনতা পার্টির কাছে আমার পদত্যাগপত্র পাঠাই, এবং আজকে বলে দিই বারবার যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় যে কমরেডশিপ মুখে বললে হয় না, উপলব্ধির মধ্যে দিয়ে হয়, যে লোকেরা শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে, যাদের মনের মাধুরী মিশে বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত বিষয়, যারা আমার সবচেয়ে বেশি উপকৃত মানুষ, তারা তাদের লেখনীতে যেভাবে নিয়ে এসছেন, তাদের প্রকাশে নিয়ে এসছেন, বা উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য যে অপব্যাখ্যা হচ্ছে, বিকজ অফ যে একটা অপোজিট জেন্ডার, আপনি মহিলা আমি পুরুষ, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আমি
আপত্তি করবার কারণ আমি বুঝেছি যে যাই বলুক বাস্তব সত্য কি তুমি জানো, বাস্তব সত্য কি আমি জানি। আমরা ভারতীয় জনতা পার্টিতে সামগ্রিকভাবে আমি খুব পরিষ্কারভাবে বলি যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কোনো নেতৃত্বের সঙ্গে কথা তোমার হয়নি আমাকে ছাড়া, আমার হয়নি তোমাকে ছাড়া, এবং আমরা পরস্পরের সমস্ত বিষয়টাকে কিন্তু ব্যাখ্যা করেছিলাম এবং আমরা প্রস্তুত ছিলাম। সমালোচনা করলে তাকে যে গুরুত্ব দিতে হবে সেই গুরুত্ব আমরা কখনো দিইনি, তারাও অনেকে দেননি। কিন্তু যখন যখন এলাম সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই যে সলিডারিটি দেখানোর জন্য যখন বলল এই কারণের পাশে দাঁড়াতে হবে আমাদের সলিডারিটি দেখাতে, যখন নিজের অ্যান্টি চেম্বার থেকে বেরিয়েছে পাশে তো শুনুন এই সমস্যা বলতে বলছি ডাইভোর্সের মামলা করেছে যখন বিবাহ বিচ্ছেদে, এটা কারণের পাশে আমাদের দাঁড়ানো উচিত। তিনি কিছু কিছু সাজেশন আমাকে দিয়েছিলেন, তার মধ্যে বাড়ি ছাড়া থেকে শুরু করে আরও বেশ কিছু যা তিনি জানেন, যা আমি জানি, এবং ওনার নির্দেশ সেই মুহূর্ত পর্যন্ত আমার কাছে মনে হতো এটা পালনীয়। আমি তাতে কি সাফার করেছি, তাতে কে দুঃখ পাবে, কে হাসবে, তাতে আমি উপেক্ষা করি আজ এই মুহূর্ত পর্যন্ত। কিন্তু যেদিন দেখেছি যে সেটা জন্য যখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ এসছে, আমি আমি বলি যে হঠাৎ করে এই যে আমাকে ভিলেন সাজিয়ে দেয়া হলো, তোমার বা তোমার বউয়ের যে বিবাহ বিচ্ছেদের মামলা, তাতে কোনো একটা জায়গাতেও কি রত্না দেবী এরকম কথা বলেছে যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্পর্কের কারণে আমার সংসার ভেঙে গেছে? দেখো, রত্না যেভাবে অর্ধসত্য এবং মিথ্যাটা আনপার্লামেন্টারি শব্দ, কিন্তু তবু বলি অর্ধসত্য কথা এবং মিথ্যা কথা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিবেশন করে সেটাকে কখনো আমাকে জিজ্ঞাসা করা হয়নি। আর আমি মনে হয় যে আমি উত্তর দিতাম, কিন্তু সবার কাছে ধরে ধরে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে হয়। আমি মনে করি যে সিদ্ধান্ত আমাকে নিতে হবে, সেই সিদ্ধান্ত 22শে নভেম্বর এসেছিল, ঘটনার প্রেক্ষাপটে এসেছিল। এটা তো তুমি বলছো তোমার রাজনৈতিক, আমি তোমার ব্যক্তিগত জীবনে একটা স্পেসিফিক প্রশ্ন করছি যে তোমার ডিভোর্স কি আমার কারণে হয়েছিল? না না, কোনো প্রশ্নই তো নেই। যে জায়গায় আমার কাছে যখন বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে আমি সম্পূর্ণটা নির্ভরশীল ছিলাম রত্নার উপর, তার মানে এই নয় যে রত্না আমাকে অর্থ দিত। আমি ব্যাংক অ্যাকাউন্ট প্রসেস এই সমস্ত বুঝতাম না, সেটা সমস্তটাই মেনটেন করতো রত্না। সেটা তো তুমি বারবার বলেছো, ফিনান্সিয়ালি তুমি ইন্ডিপেন্ডেন্ট, মানে ফিনান্সিয়াল বিষয়ে সেইখান থেকে আমি জানতে পারলাম যে আমি যে যা যা বারণ করেছি সেখানে দেখেছি সেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এবং আমার দাদার কাছ থেকে যখন আমি জানতে পারলাম যে জিসিআর বলে একটি কোম্পানি, যার মূল নাম হলো গোপাল, চিকু এবং রত্না, যে ভাড়া দেওয়া হয়েছে রামপুরের একটা গোডাউনে, এবং সেটা একটা পার্টনারশিপ ফার্ম করা হয়েছে, তার জন্য কিছু ঋণ নেওয়া হয়েছে, এবং সেটা এফিডেভিটেও দেখতে পাবে যে এই জিসিআর বলে কোম্পানি বলা হয়েছে। যা টাকা দেখা হয়েছে সেটা ঠিক নয়, কিন্তু তখনই আমি সিদ্ধান্ত নিয়ে আমি নিজে তাকে জিজ্ঞাসা করি পরিষ্কার যে প্রকৃত সত্য কি। আমি কয়েকদিন আগে রত্না দেবী বলছিলেন যে আমার সঙ্গে তোমার পরিচয় হওয়ার পরে নাকি আমি বলি যে তোমার ব্যবসায়িক সিদ্ধান্ত আমি নেব, তোমার ব্যবসা কি নিয়ে সেটা নিয়েই তো আমি কোনোদিন এই ব্যবসা নিয়ে আমি কোনোদিন কোনো সিদ্ধান্ত নেওয়ারও প্রশ্ন নেই। আমি ন্যাচারাল কোর্সে যে জায়গাটা বলছিলাম যে সমস্ত অসত্য তথ্য আমার কাছে পরিবেশন করা হতো আর কাগজে কলমে যখন উত্তর দিতে হবে আমার এনকোয়ারিতে, তার সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে তোমার দাদা কি এসে তোমাকে জিসিআর এর কথা বলে? আমার সেজু ভাই এসে না, সেজু ভাই এসে অভিজিৎ গাঙ্গুলি
আর বলে একজনের নাম আইডেন্টিফাই করে, এবং সে তার ডাক নাম হলো চিকু, আর জিসিআর হলো গোপাল চিকু রত্না। আচ্ছা, আমি যখন জিজ্ঞাসা করি তখন রত্নায়, আর কে জানতেন, রত্নায় আমাকে বলেছে হ্যাঁ আমি এটা করেছি, যদি পারো ডিভোর্স করে দাও আমাকে। আচ্ছা, কিন্তু আমি সেই কঠিন পদক্ষেপে যাইনি। যে তার কি আদি কি অনন্ত সেটা তখনও পর্যন্ত জানি না। আমি একটা অর্থনৈতিক বিষয় বলে ভেবেছিলাম। যখন আমার দাদা একজন স্বপন চট্টোপাধ্যায় আমাকে সে পুরো বিষয়টা বলে যে যেসব ইনভলভমেন্ট রয়েছে, এইসব ইনভলভমেন্টকে তুই চোখে দেখিসনি বা জানিস না, তখন আমি স্পষ্ট জিজ্ঞাসা করি, এবং স্পষ্ট জিজ্ঞাসা করবার পর সেই কথা রত্না অস্বীকার করে দিই। তখন আমি বলি আমার এই মুহূর্ত হলো আমার সঙ্গে তোমার সংযোগের শেষ সময়, আমি তোমার সঙ্গে সাংসারিক জীবনে আর থাকবো না। তোমাদের সিদ্ধান্তটা একেবারেই তোমাদের দুজনের ছিল। আমি আবার বলছি সেটা আমাদের ছিল, আমি তো কখনো বলিনি যেটা বৈশাখী বন্দ্যোপাধ্যায় ছিল। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যেখানে বিষয়টা, সেটা হলো আমি নিজে, আমি কৃতজ্ঞ যে তোমার কাছে আমি আমাদের যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কেস হতো, এই যে কেসের প্রসেস যে দীর্ঘ আলোচনা করতাম যে এখানে এইটা নেওয়া উচিত, এখানে এটা নেওয়া উচিত, তখন আলোচনার মধ্যে দিয়ে তখন আমি বলেছিলাম যে একটা হাইকোর্টে কঠিন সিদ্ধান্ত হয়েছিল। তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, যদি তুমি পারো যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আইনি বিষয়ে বা অন্যান্য বিষয়ে আমার প্রেজেন্স এবং অ্যাবসেন্সে কাইন্ডলি অ্যাসিস্ট করতে পারবে কি। এইখানে আমি একটা জিনিস পরিষ্কার করে দিই সবার কাছে, যে অনেকেই এই প্রশ্ন তুলেছেন ইনক্লুডিং রত্না চট্টোপাধ্যায়, যে আমি কি কোনো অ্যাডভোকেট, কিভাবে শোভনবাবুকে অ্যাসিস্ট করতাম। যেহেতু হাইকোর্টে আমাকে বহু কেস করতে হয়েছে সরকারের বিরুদ্ধে, আমাদের কলেজের বিরুদ্ধে, যে কলেজের আমি কর্মরত ছিলাম একসময়, সেই কারণে, এবং যাদের জীবনে এই ধরনের লিটিগেশন হয়েছে তারা জানেন যে একটা লিটিগেশনে মানুষের প্রচুর সময় যায়, প্রচুর পড়াশোনা করতে হয় তার জন্য, এবং সেইটা করার মতো সময় তখন শোভনবাবুর ছিল না, কারণ ওনার তখন 24 ঘন্টা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিবেদিত। উনি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তখন কিচ্ছু জানতেন না। ওনার কেসটুকু দেখে দেওয়ার জন্যই, কিন্তু ওই সময়টুকু দেওয়ার জন্য উনি আমায় রিকোয়েস্ট করেছেন। এবার আমি বলে দিই, এই ব্যাপারে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব স্পেসিফিকভাবে জানিয়েছিলাম যে বৈশাখী আমাকে কিন্তু খুব অদ্ভুতভাবে ব্যাপারে সাহায্য করছে। প্রতিনিয়ত যেভাবে তুমি এবং চন্দন চট্টোপাধ্যায় এবং বিভিন্ন সময় যে রত্নার ভাইয়েরা এসে পেপারস নিয়ে সেইটাকে কনসলিডেটেড হয়ে কি অ্যান্সার দেবো, কি ঘটনা ঘটেছে, পুরোটা আছে। কারণ আমি কিভাবে ব্যাংকে টাকা দিতে হয়, আমি আর জাস্ট লেট মি কনক্লুড। সেইখানটা থেকে যে ডেডিকেটেড প্রত্যেক মুহূর্তে যে একটা লোক আমাকে সাহায্য করতে এসে পুরো জিনিসটাকে দেখবার জন্য, তাকে যখন আঘাত করা হলো মার্চ মাসে, মোস্ট প্রবাবলি 8 মার্চ, তাকে যখন আঘাত করা হলো তখন আমি পুরোনো চ্যাপ্টার খুলতে চাই না, কিন্তু আমি আরেকবার সবার কাছে স্পষ্ট করে দিতে চাই, এক, শোভনবাবুর ডিভোর্সের কারণ আমি ছিলাম না। তাদের ওনার নিজের বক্তব্য বা ওনার স্ত্রী যে পিটিশন দাখিল করেছেন, যেটা আবার দুলালবাবু বলেছেন যে আমি ওনাদের পার্সোনাল লাইফে ঢুকি বলে এটা জানতে পেরেছি, একটা কোর্টের ডকুমেন্ট যেটা আমার হাতে সবসময় থাকে, যেহেতু আমি ওনার বন্ধু, তো সেখানে আমার মনে হয় না যে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা আছে যে ইয়েস আই হ্যাভ অ্যাক্সেস টু হিজ ডকুমেন্টস। আমি তো কোনো প্রাইভেট কনফিডেন্সিয়াল ডকুমেন্ট না, এই ডকুমেন্ট তো আমি তুলে দিয়েছিলাম, কিন্তু যে প্রসঙ্গে আমরা এসেছি, আর একটা বিষয় নিয়ে আমার মনে হয় যে খুব ক্লিয়ার করা দরকার, যে কদিন আগে আমি একজন জার্নালিস্টকে বিবেক সেজে সারা স্ক্রিন জুড়ে নানান প্রশ্ন করতে শুনছিলাম রত্না চট্টোপাধ্যায়কে, এবং রত্না চট্টোপাধ্যায় যত না অ্যালিগেশন আনছেন আমার বিরুদ্ধে, তার আমি দেখলাম কণ্ঠ থেকে ঝরে ঝরে পড়ছে আমার বিরুদ্ধে অ্যালিগেশন। তার মধ্যে একটা অ্যালিগেশনের উত্তর দিতে গিয়ে রত্না দেবী বলেন যে তোমাকে নাকি এই যে তুমি হঠাৎ করে বেহালা পূর্বে
চান্স পাওনি এবং বেহালা পশ্চিমে তোমাকে অফার করা সত্ত্বেও তুমি দাঁড়াওনি, তার কারণ নাকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া হয়নি। তো তার উত্তরে রত্নাদেবী বলেন, তুমি দীর্ঘদিনের ম্যাচিওর একজন পলিটিশিয়ান, তুমি এ ধরনের সিদ্ধান্ত নিতে পারো না। তোমাকে একা ঘরে বন্ধ রেখে নাকি আমি অত্যাচার করে এ ধরনের সিদ্ধান্ত নেব। এই সমস্ত মানে মস্তিষ্ক বিকৃত যে বক্তব্য, প্র্যাকটিক্যালি মস্তিষ্ক বিকৃতির একটা বিষয় আছে, যেটা নিউ ক্যাসেলে আমি সেটা আরেকদিন আমরা বসবো। পরে আমি জানতে পেরেছিলাম। তা এই সমস্ত মন্তব্য যত করতে যাবে এরা তাই চায়। আমরা ঠিক করছি, মনে হয় যে এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর দেওয়া উচিত না। আজকে যেমন একটা প্রশ্ন একটা কোন মিডিয়া করছিল, যে শোনা যাচ্ছে যে আপনাদের সঙ্গে তো কোনো কথা হয় না, কোনো যোগাযোগ, 3 বছরের কোনো যোগসূত্র নেই, আপনার কাছে মাঝে মাঝে অর্থ চেয়ে পাঠায়, টাকা চেয়ে পাঠায়। আমি বললাম, আরে গল্পের গরু গাছে ওঠে, নির্বাচিত হয়েছে, কালকে নাকি শপথ নিতে যাবে, নাকি বিধানসভার অভ্যন্তরে গিয়ে বাবার পাশে বসবে। সে স্পষ্ট বলুক তো যে কোনো দিন 5টা পয়সা আমি তার নিয়ে বসে আছি কিনা, আর যে পরিমাণ গোডাউন ভাড়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমি ডিপ্রাইভ হচ্ছি 3 বছর ধরে, কি কারণ, সেই সমস্ত জিনিসগুলোকে সত্যিটা বলবার একটা কারণ বুঝতে হবে। তিনি মানুষের দ্বারা নির্বাচিত, যাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, যাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছেন, তাকে নির্বাচিত করার জন্য সত্যতার অপলাপ অনুগ্রহ করে করবেন না, আর এই মিথ্যা অভিযোগ অনুগ্রহ করে করবেন না, পরিষ্কার করে। কারণ এদের একটা উদ্দেশ্য প্রণোদিত বিষয় আছে, এর পেছনে কিছু ফ্রড আছে, কিছু মানে যারা ইন্টারভিউ করতে এসছে, এই যাদের কাছে দিচ্ছে, তাদের যে একটা ইন্টেনশনাল মানসিকতা আছে। আজকে ভাবতে গেলে তোমাকে যদি আজকে দেখায় যে এখানে এফিডেভিট সাবমিট করেছে বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, আমি তো এসব, যেহেতু আমার সঙ্গে এখন কোনো রাজনৈতিক দলেরই কোনো সংযোগ নেই, কোনো ধরনের টেলিফোনিক বা ব্যক্তিগত আলাপচারিতা নিয়ে, আমি তো নির্বাচনের মধ্যে এটা করতে পারতাম। তো 364 গ্রাম সোনা আছে, এটা অ্যাসেট ডিক্লারেশন দিতে হয়, 364 গ্রাম সোনা আছে বলে এভিডেন্ট দেখি, আপত্তি তো কিচ্ছু নেই, নিশ্চয়ই দেখা। আবার তার পাশাপাশি সেখানে আছে অ্যাক্সিস ব্যাংক থেকে 364 গ্রাম সোনার কি ভ্যালুয়েশন দিয়েছেন? 364 গ্রাম সোনা আছে, ভ্যালুয়েশন নেই। হ্যাঁ, 26 লক্ষ, যা সামনে দেখতে পাচ্ছি তাতে যে এটাই যদি ওনার 16,40,000 টাকা, মানে উনি ওপেনলি বলছেন ওনার 16,40,000 টাকার সোনা আছে হাতে। আর তারপরেই দেখবে যে অ্যাক্সিস ব্যাংক থেকে 26 লক্ষ টাকার গোল্ড লোন আছে। 26 লক্ষ টাকা দিলেই তো 26 লক্ষ টাকার গোল্ড লোন পাওয়া যায় না, এগুলো সবাই জানে। তা আমি এই সমস্ত, যেহেতু আর কোনো রাজনৈতিক বিষয় নেই, সত্যি ব্যক্তিগত সম্পর্ক নেই, ডাইভোর্স মামলা চলছে কোর্টে, মালিকানা। দুঃখ লাগে এইটা ভেবে যে শোভনবাবুর চোখে যে ত্রুটি ধরা পড়লো, বেহালা পূর্ব থেকে কেউ তো ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু কোনো সিএ হতে হয় না। রত্নাদেবী প্রায়শই বলেন যে উনি কি সিএ উকিল যে উনি সব ধরতে পারেন। 13 লক্ষ টাকার জিনিস গচ্ছিত রেখে 26 লক্ষ টাকা পাওয়ার মতো গোল্ড লোন স্কিম অ্যাক্সিস ব্যাংক যে চালাতে পারে না কোনো আইন অনুসারে, সেটা যে কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ বার করতে পারে, কিন্তু আমাদের তারকা প্রার্থীরা পারলেন না। আর এই তারকা প্রার্থী নিয়ে আমি বা শোভন কিন্তু বারবার বলেছিলাম যে কলকাতায় কিন্তু স্টার ক্রেজ কাজ করবে না। বেহালার মানুষের এখান থেকে সরে গেল যে এই এফিডেভিটে যা দিয়েছে। আচ্ছা, এই যে অন ওথ ইলেকশন কমিশনের কাছে, না অন ওথ ইলেকশন ইটস এফিডেভিট। এফিডেভিট মানে তুমি সত্য প্রকাশ। আমার ডাইভোর্স পিটিশনে ওনার যে উত্তর দিয়েছে সেটাও সত্য। কোনটা সত্য, ওনার ইলেকট্রনিক মিডিয়ায় যেগুলো দেন, ওনার ঠোঁট নড়ে আর কিছু শব্দ বেরোয়, সেইগুলো কোনটা সত্য সে তো আগামী দিনে প্রমাণিত সত্য হবে। আর সেসব অবতারণা করতে চাই না যে এখানে একটা কোম্পানি আছে, এমন কিছু তথ্য দিয়েছে তিনি
মানে প্র্যাকটিক্যালি যে আমার কবর করতে গিয়ে নিজের কবরই করেছে, সেসব তো পরবর্তী ক্ষেত্রে হবে। আমার শুধু একটা কথা বলার, খুব পরিষ্কার কথা, যে আমার জীবন সংজ্ঞায় যে বিশ্বাসযোগ্যতা, হয় আমি বিশ্বাসযোগ্যতা আমি নিজে মনে করি, আমি কি করেছি সেটা তো আমি জানি, আমি কারুর সঙ্গে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের সামনে ফেলে দিই, 1 নম্বর। দ্বিতীয় প্রশ্ন হলো যে আজকে নন্দীগ্রামের রেজাল্ট নিয়ে আমার যে বক্তব্য, যেহেতু আমি জীবনের 24 থেকে 25টা নির্বাচন পরিচালনা করেছি, নিজের 10টা নির্বাচন করেছি, আমি 9টা নির্বাচনে জিতেছি, আমি 36 বছরের জনপ্রতিনিধি, যেটা আজকে শেষ হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি রিজাইন করার পর আজকে শেষ হলো। সেই 36 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি একটা নির্বাচন পদ্ধতি গতকালকে 15 রাউন্ডে বোনার। কিন্তু ঘটনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনো বাক্যালাপ নেই বা কোনো ধরনের মত বিনিময় নেই, কিন্তু তার মানে একটা সরকারি পদ্ধতি, সেটা পাবলিক, সেটাকে অ্যানালিসিস করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার একটা 40 বছরের সম্পর্ক, তার কিছু ঘটনা অবতারণা করা, তার মানে এই নয় যে কালকে কি তৃণমূলের আমি জয়েন করবার জন্য করছি যে স্ক্রল দেখাচ্ছে। আমি পরিষ্কার বলেছি যে এই পথ সংকুচিত হতে 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 গত পরশু বা নির্বাচনী পদ্ধতিতে যা আমি দেখেছি তাতে সংকুচিত হতে হতে স্টপ, বন্ধ হয়ে। আচ্ছা, মূলত কি তোমার ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশের ফলেই তুমি এই সিদ্ধান্ত নিলে? ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ একটা বিষয়, আর একটা জিনিস হলো বিচারিতা। আমি আর এসব অভিযোগ আনতে চাই না, কিন্তু আমি একটা জিনিস বলি খুব স্পষ্টভাবে, যে যেভাবে পারে ব্যাখ্যা করুন, যারা পড়বেন, যারা দেখবেন, যারা করছে, তারা একটা সততা আশা করা শেষ মুহূর্ত পর্যন্ত রাখবো, কিন্তু পাবো কিনা জানি না। কারণ আমি অনেক দুর্গাপুজোর কি বলে শারদীয়াতে দেখেছি, তা বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করেছিল মনে হয় যে এ তোমার সমালোচনা করেছে, বলে আমি তোমার কোনো উপকার করবে, আমি কি কোনো উপকার করেছি? তা আমার মনে হয় যে নির্বাচনী সমাপ্ত, সুন্দরভাবে সরকার চলুক, সবাই ভালো থাকুক, কিন্তু আজকে এক ঐতিহাসিক পরিবেশ, আবার বলছি সেই ঐতিহাসিক পরিবেশ যে 100 বছরের উপর একটা রাজনৈতিক দল, 1885 সালে সেই রাজনৈতিক দল, যদি আমি প্রপারলি ইয়ারটা ঠিক বলি, তাহলে সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব পশ্চিমবাংলা থেকে, যেখানে ভারতবর্ষের রাজনীতি প্রভাবিত হতো, পরিচালিত হতো, সেইখান থেকে যারা ভেবে দেখবেন যে তাদের কোনো প্রতিনিধিত্ব আজকে রাজ্য বিধানসভায় নেই। কার ঠিক কার ভুল আমি আলোচনায় যাব না। 34 বছর যারা বাংলার সরকার চালিয়েছে, আরেকটি রাজনৈতিক দল যার কথা বললাম, তারাও তার আগে 25 বছর চালিয়েছে। এই দুটি দলেরই কোনো প্রতিনিধিত্ব রইল না। আজকে যে জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সেই গোনা নয়, পোলিং পার্সেন্টেজ দেখা, স্বাধীনতা পাওয়া কঠিন, স্বাধীনতা রক্ষা করার আরও কঠিন, অনেক বেশি দায়িত্বশীল হবে। আমি তো বাংলার একজন মানুষ, আমি ভারতবর্ষের একজন নাগরিক, সেইভাবে চাইব যে আমার লোকাল সেলফ গভর্নমেন্ট, আমার রাজ্য সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, যে সংবিধান বলে যে বিষয়টি আছে, শুধুমাত্র সংবিধানের উল্লেখ করবে, সংবিধানের ইমপ্লিমেন্টেশন সেইভাবেই মানসিকতা রাখবে যে সুষ্ঠুভাবে আজকে রাজ্য পরিচালনা হোক, কেন্দ্রের সরকার পরিচালনা, এটাই আমার আশা। আর একটি কথা, যে প্রতিহিংসামূলক নয়, মনে করতে হবে সমালোচক কোনো শত্রু হতে পারে না, সমালোচকের কথা শোনার মানসিকতা থাকুক, এবং প্রয়োজনে নিজেরা সেটাকে যদি কোথাও ভুল থাকে মনে করে রেকটিফাই করা উচিত। এই আত্মসমালোচনা বা আত্মসমীক্ষাই আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি
যে দলের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম আজ আশু প্রয়োজন। এবং যে কথা বলতে বলতে শোভন আমাকে থামিয়ে দিল, যে অনেকে বলছেন, আজকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখলাম যে শোভনের বৈশাখী নাকি রত্না চট্টোপাধ্যায় জেতার কারণ। আমি বলে দিই, রত্না চট্টোপাধ্যায় জেতার কারণ ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট সিলেকশন। সবাই জানে মোদিজির চেহারা দেখিয়ে আমরা শুভেন্দু অধিকারীকে জয়ী করতে পারি, মোদিজির কথা শুনে শোভন বাবুকে মানুষ ইলেক্ট করতে পারে। কিন্তু সবাই জানে বেহালার সমস্যা হলে মোদিজি এসে সেটা সলভ করতে পারবে না। তা সলভ করতে তাদের ছুটে যেতে হতো পায়েল আর শ্রাবন্তীর কাছে, যাদেরকে তারা দেখলো দোলের দিন মদন মিত্রের সঙ্গে নাচানাচি করছে। সেই দিন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমি ব্যথিত হয়েছিলাম যে যারা আজকে, আমি আর একবার বলছি, আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দেবশ্রী রায়, তা সত্ত্বেও বলছি যে দেবশ্রী রায় বলেছিলেন আমার স্টার ভ্যালু আছে বলে আমি জায়ান্ট কিলার হতে পেরেছিলাম। আজ সেই জায়ান্ট, সেই কান্তি গাঙ্গুলি যে ঝড়ে আমফানে প্রত্যেকটা ঘরে পরিষেবা পৌঁছেছে, আবার তাকে জলদাতা সাহেব ডিফিট করলেন, কারণ তার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। একজন স্টারকে জেতানোর জন্য পরিশ্রম করতে হয় তার পেছনের পলিটিক্যাল মাইন্ডগুলোকে। আমি দোষ শ্রাবন্তী বা পায়েলকে দিই না, দোষ তাদের যারা তাদেরকে ক্যান্ডিডেট হিসেবে সেখানে লঞ্চ করার পরে তাদেরকে মিনিমাম যে পলিটিক্যাল এডুকেশন ট্রেনিং দেওয়া দরকার সেটা দেয়নি। তাই জন্য বেহালার মানুষ অপমানিত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, এবং যে মার্জিনে জিতেছে দুইজন, সেটা আমাদের রত্না চট্টোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়, দুজনে এই দুই নেতা নেত্রীর জেতার পেছনে কিন্তু মূলত হচ্ছে দুজন ক্যান্ডিডেটের রিজেকশন। এবং সেটা বেহালা থেকে বেরিয়ে যেখানে যাবে, স্টার প্রার্থীদের বিজেপিতে পরাজিত হওয়ার কারণ হচ্ছে ল্যাক অফ অর্গানাইজেশনাল সাপোর্ট এবং ল্যাক অফ পলিটিক্যাল ট্রেনিং অফ দোজ ক্যান্ডিডেটস। আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি আবার বলছি, একটা দরজা বন্ধ করে আর একটা দরজা গিয়ে ঠকঠক করবো এরকম দেউলেপনা শোভন বাবুর বা আমার নেই। উনি যে ইলেকট্রনিক মিডিয়ায় আজকে আমরা কথা বলছিলাম সেখানে খুব হেসে বলেছিলেন, এই বেশ ভালো আছি, খুব সুখে আছি। সত্যি আমরা খুব ভালো আছি, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, রাজনৈতিক কদর্যতার থেকে অনেক দূরে। আমাদেরকে সেইটুকু সিরিনিটি গ্রান্ট করলে আমরা খুশি হব। দরজায় দরজায় ভিক্ষাপাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি নাওগো নাওগো বলে, এতটা বেচারা যারা দেখতে চাইছেন তাদের ভাবনার কোনো কারণ নেই। আমরা একদম বেচারা নই, আমরা জীবনকে যথেষ্ট উপভোগ করতে জানি। রাজনীতি একটা পদ না পেলেই রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিয়ে নিতে হয়, রাজনৈতিক গ্রহণযোগ্যতা কমে যায়। এটা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন, কারণ রাজনৈতিক কর্মীরা যাদের সাথে থাকেন তারা চিরদিন নেতা থাকেন। তাই তুমি সারা জীবন জননেতা থাকবে, তুমি আমার কাছে নেতা, তুমি মানুষের কাছে নেতা। আমি একজন সাধারণ খুব মানুষ, তবে আমি একটা কথা বলি যে সরকার তৈরি করতে আর সরকার গিরাতে কি পদ্ধতিতে হয়, কোন জায়গায় হয়, হয়তো মানে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান যে রাজনৈতিক মত বিনিময় যে জায়গায় হচ্ছে, এই জায়গায় অভ্যস্ত বা গ্রুমিং আমার কখনো হয়নি। তার জন্যই হয়তো অনেক তুমি হয়তো মিথ্যাচার করতে পারো না। না, মিথ্যাচার রাজনীতিতে মিথ্যাচার অন্য প্রশ্ন, কিন্তু ঘটনা হয়েছে যে একটা দৃষ্টিকোণ, শালীনতা, যে ও তৃণমূল করে, ও সিপিএম করে, ও কংগ্রেস করে, ও ভারতীয় জনতা পার্টি করে, কিন্তু ও প্রত্যেকেই একটা রাজনৈতিক দলে রাজনৈতিক মতে বিশ্বাস করে। আমি তখনই রাজনীতিতে মজা দিতে পারবো যখন আমার বিরোধী কাউকে কেউ নির্বাচনে জিতুক আর নির্বাচনে হারুক, প্রত্যেককেই একজন রাজনৈতিক কর্মী, প্রত্যেকেরই কন্ট্রিবিউট করবার অধিকার আছে। ভারতবর্ষের সংবিধান তাকে দিয়েছে সেই অধিকার, কথা বলার অধিকার, কিন্তু সেই কথা বলুন,
কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আবার বলছি যে শ্রবণ বৈশাখী বৈশাখী শ্রবণ করে আপনাদের কি খোরাক পান, তাতে যদি আপনারা আনন্দ পান ভালো, আপনারা কেউ যদি দুঃখ পান আমরা দুঃখিত। কিন্তু একটা কথা বলি যে আমরা মনে করি আত্মসমর্পণ করা কোনো জায়গা নেই। আমরা কি স্ট্যান্ডে আছি, বৈশাখী কি স্ট্যান্ডে আছে, শোভন চ্যাটার্জি কি স্ট্যান্ডে আছে, বৈশাখীর নির্দিষ্ট যে দৃষ্টিভঙ্গি আছে, আমার যে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি, মতের বিনিময় ছিল, আছে, থাকবে, এবং সেটা রক্ষা করার দায়িত্ব অনুগ্রহ করে যেমন আপনাদের নেই, তেমনি ভেঙে দেওয়ার দায়িত্বটাও আপনারা যদি নেবার চেষ্টা করতে পারেন। অহেতুক সেটাতে বৃথা পরিশ্রম করছে, নিজের ঘাম জড়াচ্ছে, নিজেদের মানে তাই আমাদের কথা মানুষের ভুলে কাছে নিজেদের কথা ভাবুন এবং সবাই এই করোনার সময় সেফ থাকুন, যতটা প্রিকশন নেওয়া যায় ততটা প্রিকশন নিয়ে থাকুন, হিংসার পথ বর্জন করুন। সবাই আমরা রাজনৈতিকভাবে পৃথক পৃথক হতে পারি, কিন্তু তার মানে অপোজিশনকে একেবারে বুলডোজ করে দেব। আমি তো বলি যে কর্মীদের মারবেন না, তাদের নেতাদের যদি কোনো কথায় ক্ষোভ থাকে তাদের ক্ষোভটা জানান। যারা মিথ্যার আশ্রয় নিয়েছে, যারা ভুল উপদেশ দিয়ে দলকে বিপদগামী করেছে, তাদেরকে ধরুন যদি সত্যি ধরার ক্ষমতা থাকে, তবে সেটা হিংসার পথে নয়। অহিংস পথেও কিন্তু সমালোচনা করা যায়, শুধরে নেওয়া যায়, তাদেরকে সেইটা করুন। কর্মীদেরকে মারবেন না। একটি প্রাণ অকালে ঝরে গেলে সেই রক্ত আপনার হাতে গিয়ে লাগছে, এটা করবেন না। রাজনৈতিক হানাহানি বন্ধ, সবাইকে শুভরাত্রি। নির্বাচন কিন্তু শেষ করার আগে আমি একটা কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলি যে জীবনের চলার পথে 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, যে কোনো সময় যদি মনে হয় কৃতজ্ঞতা থাকে, তাহলে সেটা রক্ষা করা শুধু এক পক্ষের কাজ নয়। বলেন না, 2 হাতে তালি বাজে, আজকে বলছেন। সেই প্রেক্ষাপটে বলি যে আমি মনে করি যে সামাজিক কর্তব্য হিসেবে আমার জায়গা আমি নিশ্চয়ই করেছি, এবং যে জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে যারা ভুল বুঝিয়ে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে তাকে সেই জায়গায় সংশোধন করুক। কোনো জ্ঞান দিচ্ছি না, কোনো পরামর্শ দিচ্ছি না। আমিও মনে করি যে আমি নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল, আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা খুব ভালো আছি, আমরা খুব শান্তিতে থাকতে চাই। হ্যাঁ জানি আক্রমণ বিভিন্ন দিক থেকে আসতে পারে, আমি অন্য আক্রমণের কথা বলছি, এইসব আক্রমণের কথা বলছি। আমি জানি সরকারে থাকতে গেলে বা এই রাজনৈতিক পরিকাঠামো সিপিআইএম থেকে বাংলাকে মুক্ত করতে গেলে, এবং তৃণমূল কংগ্রেসের মতন একটি দল আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি স্ট্রিট ফাইটার, তার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে বহু বিপদের সম্মুখীন হয়েছে না, বহু বিপদ আসপার। কারণ বহু লোকে উদ্দেশ্য প্রণোদিত তাদের যে মানে ইচ্ছা, তাকে ভীষণ ইচ্ছা পোষণ করছে বা ইচ্ছা আছে নিজে অবদমিত, সেই ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে গেলে নিশ্চয়ই কোথাও আমি প্রতিবন্ধক। আমি সেই জায়গায় বলে দিই সেটা কিন্তু আমি বজায় রাখবো। তাতে আঘাত আসতে পারে, আমি সেই আঘাত মাথায় রাখতে। ধন্যবাদ। 3 অধ্যায় রাজঘরানা রামনগর ও মঙ্গল বেনারসি সাহা টেক্সটাইল।